নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। তাহলে কি মাসুদ আজাহারের গ্রুপেরও নজর এই বাংলায়? না, শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষ তাদের টার্গেট। বাংলাকেও তারা নিশানা বা ডেস্টিনেশন করেছেন। আপনারা জানেন ইতিমধ্যে হামিম মণ্ডল আদতে হাওড়ার পিলখানার বাসিন্দা, তার আগে মন্তেশ্বরে তাদের বাড়ি ছিল এবং শেষ পর্যন্ত তারা রেনেসা টাউনশিপের বর্ধমানের অভিজাত আবাসনে, বেঙ্গল স্ট্রাচি গ্রুপের যে অত্যন্ত অভিজাত আবাসন, সেই অভিজাত আবাসনে তার ডেস্টিনেশন হয়েছিল এবং সেখান থেকে নির্দিষ্ট একটি জিম থেকে বেঙ্গল এসটিএফ শেষ পর্যন্ত তাকে পাকড়াও করে এবং 14 দিনের পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে হামিম মণ্ডলকে। কে এই হামিম মণ্ডল? হামিম মণ্ডল হচ্ছেন জৈশি মোহাম্মদের তাদের আউটফিট, অর্থাৎ এখান থেকে নির্দিষ্ট খোঁজ খবর, সমস্ত খবর সোশ্যাল মিডিয়া মারফত তারা পাঠাতেন পাকিস্তানে। আপাতত যতটুকু জানা হয়েছে, জানা গেছে, পুলওয়ামা কাণ্ডে হামিল সাজ্জাদ ভাটের নাম যুক্ত হয়েছিল। সেই সাজ্জাদ ভাটের সঙ্গে এর যোগাযোগ, এর মূলত অ্যাকশন যেটা ছিল, মানে কার্যক্রম যেটা ছিল, সেটা হচ্ছে সমস্ত শাখা সংগঠনের রিক্রুটমেন্ট, রেকি করা, তথ্য সংগ্রহ করা। আপনারা ইতিমধ্যেই অবহিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন, তাকে ফলো করা, সমস্ত কিছু তথ্য কালেক্ট করা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্য দিয়ে তা সেই সমস্ত তথ্যগুলো পাকিস্তানে পাচার করা। প্রশ্ন হচ্ছে এই হামিম মণ্ডলের তাহলে লক্ষ্যটা কী ছিল? সেটা অবশ্যই ইনভেস্টিগেটররা ইনভেস্টিগেট করবে। বেঙ্গল এসটিএফ ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে। তার সম্বন্ধে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়, স্বাভাবিকভাবে এটা সর্বভারতীয় ক্ষেত্রেও ভারত সরকারের পুরো বিষয়টা আওতায় চলে এসছে এবং তারাও নিশ্চিতভাবে এই তদন্তের মধ্যে আসবেন। প্রশ্নটা হলো যে এই হামিম মণ্ডলদের এই পশ্চিমবঙ্গে বেড়ে ওঠা কীভাবে? 24 বছর বয়স, একটু ভালো করে ভেবে দেখুন, বেশি বয়স নয়। পেশায় তিনি সামনে লোককে বলতেন কখনো আইটি প্রফেশনাল, কখনো বলতেন যে তিনি অধ্যাপক, এবং লুকটাও ছিল অত্যন্ত অভিজাত। ফলত স্বাভাবিকভাবে সেইখান থেকে দাঁড়িয়ে তাকে সন্দেহের মধ্যে কেউ আনতে পারেননি। কিন্তু কেউ ভেবে দেখেছেন যে আফটার এফেক্টটা কী, ইম্প্যাক্টটা কী? আজকে জৈশি মোহাম্মদের টেরার আউটফিট হামিম মণ্ডল, তিনি ধরা পড়ছেন কোথায়? অভিজাত আবাসনে। অভিজাত আবাসন বলতে যে সে গ্রুপ নয়, ছোটোখাটো মাঝারি মানের কোনো ফ্ল্যাট নয়, অত্যন্ত অভিজাত আবাসন। বেঙ্গল স্ট্রাচি গ্রুপের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল হাউজিং বোর্ড এবং বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি, তাদের জয়েন্ট কোঅপারেশনে যেসব বড় বড় মাল্টি স্টোরিড হাউজিং অভিজাত আবাসনগুলো গড়ে উঠেছে, তাদেরই একটি হচ্ছে বর্ধমানের রেনেসা টাউনশিপে। ফলত স্বাভাবিকভাবে পাশের ফ্ল্যাটে কে আছে সন্দেহ করার কোনো জায়গাই নেই। প্রশ্নটা হচ্ছে সেইখানে এমন একজন জঙ্গি উঠেছেন যিনি অনলাইনে সিআরপিএফের পোশাক অর্ডার দিচ্ছেন, অনলাইনে পুলিশের ড্রেস অফার করছেন, অর্ডার দিচ্ছেন। তাহলে তার টার্গেটটা কী ছিল, লক্ষ্যটা কী ছিল? প্রশ্নটা হচ্ছে যে এই হামিম মণ্ডলদের দিনের পর দিন এই পশ্চিমবঙ্গে বেড়ে উঠতে দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে, আজকের নয়। হামিম মণ্ডল তো আজকে ধরা পড়েছে। বেঙ্গল এসটিএফ অবশ্যই ক্রেডিটেবল একটা পারফরমেন্স দেখিয়েছেন, কিন্তু আরও হামিম মণ্ডল পশ্চিমবঙ্গের অভিজাত আবাসনগুলোর আড়ালে লুকিয়ে নেই তো? অর্থাৎ মাসুদ আজহারের কাছে বা মাসুদ আজহারের গোষ্ঠীর কাছে পাকিস্তানে তথ্য সরবরাহ করার জন্য আরও অনেক হামিম মণ্ডলরা কি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে নেই তো? প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে। অত্যন্ত স্পর্শকাতর বিষয়। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে এই নিয়ে মন্তব্য করতে চাননি, যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা সিকিউরিটির ব্যাপার। ভারত রাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টিও এর সঙ্গে জড়িত হয়ে গেছে এবং বেঙ্গল এসটিএফকে গ্রেফতার করেছে। আশা করি অচিরেই হয়তো আরও আউটফিট, এদের সঙ্গে কার কার কানেকশানস ছিল, কেন এরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতো, ডিজিটাল রিক্রুটমেন্ট করতো এবং তাদের ডিজিটাল পেমেন্টটা করতো। আদতে বাইরে কেউ বুঝতে পারতো না। তাহলে বেঙ্গল এসটিএফ নিশ্চিতভাবে সেই ডিজিটাল রিক্রুটমেন্ট বা ডিজিটাল প্ল্যাটফর্মকে ফলো করেই শেষ পর্যন্ত হামিম মণ্ডল পর্যন্ত হাত বাড়িয়েছে। কি করে বছরের পর বছর এই হামিম মণ্ডলরা এই পশ্চিমবঙ্গের মাটিতে তারা একটা বড় স্পেস পেয়েছে কাজ করার জন্য? একটু ভালো করে ভেবে দেখুন। হাওড়ার পিলখানা অত্যন্ত নিম্নবিত্ত এলাকার মানুষের বসবাস। সেই হাওড়ার পিলখানাতে উচ্ছেদ হয়ে যাওয়ার পর সে কোথায় চলে গেল? বর্ধমানের রেনেসা টাউনশিপ।
অত্যন্ত অভিজাত এই আবাসনে বাড়ি ভাড়া করে থাকার জন্য লক্ষ লক্ষ টাকা তাদের খরচা হয়। সেই টাকা কোথা থেকে এলো? তাহলে কি পাকিস্তান থেকে সেই টাকা এই পশ্চিমবঙ্গের মাটিতে এসছে? উচ্চ প্রশ্ন, একাধিক প্রশ্ন, এটা তদন্তকারীরা তদন্ত করবেন। কিন্তু বছরের পর বছর এই পশ্চিমবঙ্গকে একটা নিশ্চিত্র মানে আমি বলছি টেররিস্টদের আউটফিট হয়ে যাওয়ার জন্য, স্লিপার সেল হওয়ার জন্য যে লিবারেল অ্যাপ্রোচ তৎকালীন সরকার দেখিয়েছে দিনের পর দিন, তারই তো আলটিমেট রেজাল্ট হচ্ছে হামিম মণ্ডল। একটা হামিম মণ্ডল ধরা পড়েছে, কত হাজার হাজার হামিম মণ্ডল পশ্চিমবঙ্গে লুকিয়ে থাকতে পারে? দিনের পর দিন এদের ব্যাপারে মমতার সরকার যে লিবারেল অ্যাপ্রোচ দেখিয়েছিল, এদের নির্দিষ্ট কমিউনিটিকে গ্রুমিং করার জন্য, এনকারেজ করার জন্য, ভোট ব্যাঙ্ককে তুষ্ট করার জন্য যে পরিকল্পনা দিনের পর দিন হয়েছে, তারই তো আলটিমেট রেজাল্ট হচ্ছে হামিম মণ্ডল। আমি বলবো, আমি জানি না, ভারত সরকার নিশ্চিতভাবে এটা সাংঘাতিক সিরিয়াস একটা অ্যাফেয়ার, সেটাকে যথাযথ দৃষ্টি দিয়ে দেখবেন। এবং পশ্চিমবঙ্গ সরকার যে ভূমিকা এই মুহূর্তে পালন করছেন, যে জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশন, শুধু নয়, জিরো টলারেন্স টুয়ার্ডস এনি টেরোরিজম। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে সীমান্তকে অসুরক্ষিত রাখার 2000 কিলোমিটারের ওপর যে সীমান্ত, সেই সীমান্তের বিস্তীর্ণ অঞ্চলকে অসুরক্ষিত রাখার পরিকল্পনা যে মমতা সরকার বছরের পর বছর করেছেন, এ রাজ্যের তথাকথিত বেশ কিছু ইন্টেলেকচুয়াল, লেফট ইন্টেলেকচুয়াল, তারা দিনের পর দিন এই পশ্চিমবঙ্গের এই সীমান্ত সমস্যা নিয়ে কোনো দিন কোনো কথা বলেননি। ওপার বাংলা থেকে যে টেররিস্ট, আইএস জঙ্গি থেকে জামাত, জামাত থেকে আল কায়দা, আল কায়দা থেকে জৈশ, তারা যে এই পশ্চিমবঙ্গে পেনিট্রেট করেছেন, কখনো দেখেছেন পশ্চিমবঙ্গের সোকল্ড ইন্টেলেকচুয়ালরা সরাসরি প্রকাশ্যে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে তার বিরোধিতা করতে? বিএসএফ বিরোধিতার জন্য প্রেস ক্লাবে প্রেস মিট করা গেছে, কিন্তু এই জৈশ মোহাম্মদের আউটফিটরা যে দিনের পর দিন এই পশ্চিমবঙ্গের মধ্যে বেড়ে ওঠার সুযোগ পেয়েছে, কোনোদিন তাদের ব্যাপারে যথাযথ ভূমিকা তারা পালন করেনি। তাই আজ হামিম মণ্ডলরা ধরা পড়ছেন, অচিরে হয়তো আরও হামিম মণ্ডলরা ধরা পড়বেন। অভিজাত আবাসনের নিশ্চিন্ত নিরাপত্তায় যারা বসবাস করছেন, তারাও কি সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন? উঠবে তো প্রশ্ন হামিম মণ্ডল ধরা পড়ার পর। আমি জানি না শেষ কোথায়, কিন্তু অ্যাটলিস্ট বেটার লেট দ্যান নেভার, এখনই ক্র্যাকডাউন করা দরকার। এবং আমার নিজের ধারণা, বেঙ্গল এসটিএফ উইথ দ্য হেল্প অফ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিস চূড়ান্ত ক্র্যাকডাউনের পথে যাবে অচিরেই। এই বাংলাতেই প্রত্যেকটা অলিতে গলিতে যেখানে যেখানে সামান্য হামিম মণ্ডলদের বেড়ে ওঠার সম্ভাবনা আছে। আপাতত এইটুকুই ব্রিফ করলাম। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিগুলো ইতিমধ্যেই সমস্ত তথ্য বাংলা থেকে সংগ্রহ করেছে এবং ফাইনাল ক্র্যাকডাউনের জন্য নিশ্চিতভাবে কিছুদিনের জন্য তাদের প্ল্যান এক্সিকিউট করা শুরু করবে। সারা ভারতবর্ষে যেমন করছেন, এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তারা হয়তো অচিরেই সেই পথে এগোবেন।